নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। করোনার প্রকোপ কাটিয়ে পৃথিবী খানিকটা ক্ষান্ত হতে এবার নয়া শত্রুর আবির্ভাব। নয়া এক মারণ ভাইরাসের ব্যাপক প্রকোপে কপালে চিন্তার ভাঁজ পড়ল স্বাস্থ্যকর্তাদের। এই আতঙ্কের নাম চাঁদিপোড়া ভাইরাস। জানা যাচ্ছে গত 5 দিনে এই ভাইরাসের প্রকোপে গুজরাটে মৃত্যু হয়েছে 6 জন শিশুর। এরপরে ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে কার্যত অ্যালার্ট মোডে চলে এসেছে গুজরাটের স্বাস্থ্য দপ্তর। গুজরাট সরকারের তরফে জানা যাচ্ছে, শুরুতে চাঁদিপোড়া ভাইরাসে মাত্র 4 জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল এক হাসপাতালে। তবে অল্প কয়েকদিনের মধ্যে সংখ্যাটা 2 অঙ্ক ছুঁয়ে ফেলেছে। এই প্রসঙ্গে সোমবার বিহারের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল বলেন, গত 5 দিনে 6 শিশুর মৃত্যু হয়েছে এখানে। প্রাথমিকভাবে আমাদের অনুমান চাঁদিপোড়া ভাইরাসে আক্রান্ত হয়েই এই মৃত্যু। পাশাপাশি আরো 12 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে 4 জন সাবরকাঁঠা জেলার, 3 জন অরাবলি জেলার ও মহিষাগড় ও খেড়াতে 1 জন করে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি রাজস্থানের 2 জন ও মধ্যপ্রদেশের 1 জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসাধীন। জানা গেছে, চলতি মাসে প্রথম চাঁদিপোড়া ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় গুজরাটে। হিম্মতনগরে এক সরকারি হাসপাতালে গত 10 জুলাই 4 শিশুর মৃত্যু ঘটে। চিকিৎসকদের তরফে দাবি করা হয়, চাঁদিপোড়া ভাইরাসে আক্রান্ত হয়ে এই ঘটনা। যদিও নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহের রক্তের নমুনা পাঠানো হয় এনআইভিতে। পরে ওই হাসপাতালে আরো 4 শিশুর শরীরে একই রকম লক্ষণ দেখা যায়। এরপরে সতর্ক হয় প্রশাসন। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী বলেন, চাঁদিপোড়া ভাইরাস ছোঁয়াচে নয় ঠিকই, তবে ব্যাপক পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই আমরা 4,487টি বাড়িতে 18,646 জনকে পরীক্ষা করেছি। এই ভাইরাস যাতে না ছড়ায় তার জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে স্বাস্থ্য বিভাগ। ভাইরাসের লক্ষণ। চাঁদিপোড়া ভাইরাসের প্রাথমিক লক্ষণ হলো জ্বর, ফ্লুর মতো উপসর্গ এবং তীব্র এনসেফ্যালাইটিস অর্থাৎ মস্তিষ্কের প্রদাহ। অল্প সময়ের মধ্যেই জ্বর ব্যাপকভাবে বেড়ে যায়। তারপর শুরু হয় খিঁচুনি, ডায়রিয়া, মস্তিষ্কে প্রদাহ ও বমি। শিশুদের ক্ষেত্রে এই রোগের লক্ষণ প্রবল জ্বর, বমি, ডায়রিয়া, মাথা ব্যথা এবং খিঁচুনি। এমন কিছু হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কতটা বিপজ্জনক এই ভাইরাস? গুজরাট স্বাস্থ্য দপ্তরের দাবি, চাঁদিপোড়া ভাইরাস চরিত্রগতভাবে ছোঁয়াচে নয়, তবে গত কয়েকদিনে যেভাবে ব্যাপকভাবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া, তাতে একে মোটেই হালকাভাবে নেওয়া উচিত নয়। সকলের উচিত এই ভাইরাস নিয়ে সতর্ক হওয়া। ভাইরাসটি এতটাই বিপজ্জনক যে ভাইরাসে আক্রান্ত লক্ষণ শিশুদের শরীরে দেখা দেওয়ার 48 থেকে 72 ঘন্টার মধ্যেই মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে এই ভাইরাস শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই মারাত্মক। এই ভাইরাসের সংক্রমণ সাধারণত বর্ষাকালে দেখা যায়। এদিকে সরকারি সূত্রে জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে এই ভাইরাসের প্রকোপ গুজরাটে দেখা গেলেও ভারতে এই ভাইরাস অনেক দিনের পুরনো। 1965 সালে প্রথমবার এই মহারাষ্ট্রের চাঁদিপোড়া গ্রামে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে এবং গ্রামের নামেই ভাইরাসের নামকরণ করা হয় চাঁদিপোড়া ভাইরাস। সান্দন টিভি। সোমবার গন্ডাছড়া মহকুমা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় সহ 4 জনের একটি প্রতিনিধি দল। সেই দলের প্রত্যেকে শুনেছিলেন সর্বহারাদের হৃদয় বিদারক এবং রোমহর্ষক আর্তনাদ। প্রতিনিধি দলটি গন্ডাছড়া মহকুমা থেকে ফিরে আসার 24 ঘন্টা অতিক্রম হওয়ার আগেই গন্ডাছড়া মহকুমায় আগুনে পড়ল 2টি দোকান। এমনটাই পোস্ট করে জানিয়েছেন ধলাই জেলা শাসক সাজু ওয়াহিদ এ। মঙ্গলবার সকালে দখলদারিতে নেমে পড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। গন্ডাছড়া মহকুমার আনন্দ মেলায় একটি মারপিটের ঘটনায় শনিবার আগরতলা জিবি হাসপাতালে পরমেশ্বর রিয়াং নামের এক অসহায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। আর তখন থেকে অশান্ত হয়ে উঠেছে গন্ডাছড়া মহকুমা। রাতে ছড়িয়ে পড়ে অশান্তির আগুন। উশৃঙ্খলতার সেই আগুনে ঝলকে গিয়েছিল একাধিক ঘরবাড়ি। সর্বহারা হয়ে গিয়েছিল সেখানকার সাধারণ মানুষ। পুড়ে যায় গবাদি পশু, দোকানপাট, সমস্ত কিছু। বন্ধ হয়ে যায় রুজি রোজগারের পথ। উশৃঙ্খলতার সে আগুনে 11টি বিয়ে পণ্ড হয়ে গিয়েছিল। সোমবার গন্ডাছড়া মহকুমার পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় সহ 4 জনের প্রতিনিধি দলটি শুনেছিল সর্বহারাদের সেই হৃদয় বিদারক ও রোমহর্ষক আর্তনাদ। সর্বহারা চিৎকার করে শুনিয়েছিলেন তাদের অশান্তির আগুনে সবকিছু পুড়ে যাওয়ার কাহিনী। সবকিছু শোনার পর মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছিলেন, সর্বহারারা এখন রাস্তায় নেমে পড়েছেন।
আর এটা ছিল তাদের বহিঃপ্রকাশ। তারা যে ঘটনা দুদিন পর এসেছেন তা তিনি স্বীকার করে নিয়ে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তারা এখানে এসেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা পুরো ঘটনার দিকে নজর রেখে চলেছেন। সর্বহারাদের প্রত্যেককে অতি দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত দুদিনের মধ্যে যাতে সেই ক্ষতিপূরণের 25% দেওয়া যায়, এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের। সে নির্দেশ অনুযায়ী জেলাশাসক এবং রাজস্ব দপ্তরের আধিকারিকরা কাজ শুরু করে দিয়েছে। এ দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে মানুষকে সংযত থাকার আহ্বান জানান মন্ত্রী টিঙ্কু রায়। বলতে কোনো দ্বিধা নেই, এটা বিক্ষোভ ঠিক নয়, এটা মানুষের এই আজ 3 দিন ধরে যেভাবে রাস্তায় মানুষ আছে তাদের এটা খুব বহিঃপ্রকাশ। তাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন 4 জনকে। মাননীয় নেপথ্য ত্রিপুরা রয়েছে, আমাদের এখানকারই বাসিন্দা, প্রাক্তন সাংসদ সুবলদা আছেন, বিধায়ক রামপদা আছেন। আমরা এসেছি এখানকার মানুষের সমস্যা, মানুষ যেভাবে ঘর দুয়ার চলে গিয়েছে, মানুষ শরণার্থী শিবিরে আছেন, ক্যাম্পে যেভাবে আছেন, ওই ক্যাম্পগুলো পরিদর্শন করতে। তো তাদের সঙ্গে কথা হয়েছে দীর্ঘক্ষণ। আমরা এখানে তাদের প্রতিনিধি যারা ছিল তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে খুব তাড়াতাড়ি, দেখুন যেগুলো ঘটে গিয়েছে সেটা তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। যে বাড়িতে গাভী জ্বলে গিয়েছে সেই গাভী তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু তারা যেন পুনরায় দাঁড়াতে পারে, পুনরায় তাদের বাড়িতে বসবাস শুরু করতে পারে, তার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সরকার সেটা নেবে। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কালকেও এখানকার জেলা শাসক এসছেন, দেখেছেন, রেভিনিউ ডিপার্টমেন্টের অ্যাসেসমেন্ট করছেন। তাদের যে আর্থিক সাহায্য সেটা আমরা বলেছি 2 দিনের মধ্যে যেন তাদেরকে কমসে কম 25% পয়সা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং বাকিটা যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই 2-4 দিনের মধ্যে পেতে পারে, সেই ব্যবস্থা করা এবং তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করা। বাজারটা যেন খোলা যায়। এখানকার বিধায়িকা যিনি আছেন ওনার সঙ্গে কথা হয়েছে, নন্দিনীদের সঙ্গে কথা হয়েছে। তো সবাই মিলে সবাই প্রয়াস, এখানে পাহাড়ি বাঙালি আমরা সবাই যেভাবে দীর্ঘদিন ধরে আমরা আছি সেভাবে যেন পুনরায় আমরা বসবাস করতে পারি, পুনরায় বাজারটা শুরু হতে পারে, তার জন্য যা যা ব্যবস্থা করার সেই ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে মিটিং আলোচনা হয়েছে। একটাই যে সবাই যেন নিজেদেরকে ধৈর্য না হারিয়ে ফেলে, সবাই একটু সহনশীল হয় এবং আমরা পাহাড়ি বাঙালিরা দীর্ঘদিন ধরে যে গন্ডাছড়ার একটা সুনাম, গন্ডাছড়া শুধু গন্ডাছড়া নয়, গন্ডাছড়া ত্রিপুরার একটা ঐতিহ্য। এখানে এই ডম্বুল লেককে কেন্দ্র করে ত্রিপুরা সরকারের বিশাল বড় একটা লক্ষ্য যেখানে টুরিস্টরা আসুক। এটা যদি আমরা যেভাবে অপপ্রচারও হচ্ছে কিছুটা, যেটা ঘটেছে সেটা তো ঘটেছে, এছাড়াও যেভাবে কিছু পলিটিক্যাল ভাবে সেটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, এতে করে আমাদেরই লোকসান হবে। আমাদের এখানে মানুষ যেভাবে আসছিল, শুরু হয়েছে এখানে সেটারও ব্যাঘাত ঘটবে। আমরা একটাই আপিল করবো গন্ডাছড়া মানুষের কাছে, আমরা সবাই সংযত হই, আমরা পুনরায় আবার নতুন করে যেন আমরা শুরু করতে পারি। আমাদের যারা দোকান যারা নষ্ট হয়েছে সেগুলো আমাদের সরকারের সাহায্য নিয়ে সবাই এখানে এসেছিল, তাদের কথা শুনেছি, আমরা প্রত্যেকের কথা শুনেছি ইন্ডিভিজুয়ালি আমরা, এবং সেগুলো সমাধান করার, সেগুলোকে কি করে ঠিকঠাক ভাবে তারা আবার পুনরায় তারা যে দোকান পাট করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, এখানকার জেলা শাসকের সঙ্গে আলোচনা হয়েছে। ওনারাও আশ্বস্ত দিয়েছেন খুব শীঘ্রই সেগুলো পুনরায় শুরু হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, মন্ত্রী টিঙ্কু রায় সহ প্রতিনিধি দলের 4 সদস্য গন্ডাছড়া মহকুমা থেকে ফিরে আসার 24 ঘণ্টা অতিক্রম করতে না করতে গভীর রাতে আগুনে পুড়ল 2টি দোকান। মঙ্গলবার সকালবেলায় সর্বহারারা দেখতে পায় তাদের পুড়ে যাওয়া দোকানের ধ্বংসাবশেষ। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানিয়েছেন সঠিক সময় তারা এসেছেন আগুন নেভানোর জন্য। সোমবার রাতে এই আগুনে প্রায় 27 লক্ষ টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জলের মজুদ না থাকার জন্য উষ্মা প্রকাশ করেন। বিশা ফায়ার স্টেশনে রাতে 2:55 আমরা কল পাই। কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা দ্রুত গতিতে, আমরা 3টি ইঞ্জিন নিয়ে গন্ডাছড়া বাজারে স্পটে চলে যাই। তৎক্ষণাৎ আমরা যেভাবে আমাদের কাজ করার সেই ডিসিপ্লিনে আমরা কাজ করেছি এবং আগুন আয়ত্তে আমরা আনতে পেরেছি। এখন এখানে আমাদের পাবলিকরা অনেক সাহায্য করেছে। পাবলিকের সহযোগিতায় আমরা এই আগুনটা তাড়াতাড়ি আয়ত্তে আনতে পেরেছি। 3টাও দোকানে আগুন লাগে, একটা মানে যেটা ড্রাই ফিশ আর গ্রসারি, আর একটা ওই ইনস্টলমেন্ট, মিউজিক্যাল ইনস্টলমেন্ট। এটা একটু তো এই 3টা দোকান আমরা আগুন পাই এবং 2টো দোকান পুড়ে যায় আর একটা দোকান রক্ষা পায়। তো আপনারা
এটা যাচাই করে আপনারা কি পেয়েছেন তদন্ত করে? আমরা কিসের দ্বারা আগুন লেগেছে? আমরা এখান থেকে আসার পর আমরা আবার এখানে যাই, যাওয়ার পরে আমরা ওদের নাম নিয়েছি এবং এখানে গিয়ে দেখতে পারলাম যে কীভাবে লাগতে পারে। তখন আগেই আমরা বলেছি যে এখানে কারেন্টের তারের ব্যবস্থাটি খুব সুন্দর না, তার আগেও আমরা বলেছিলাম যে তারের ব্যবস্থাগুলি ঠিক করতে। ইলেকট্রিক শর্ট সার্কিটে এটা আমরা আইডিয়া করে নিয়েছি এবং ইলেকট্রিক শর্ট সার্কিট এই ঘটনা এমনটা লাগছে বলে আমরা মনে করছি। সকালবেলায় টহলদারিতে মগ্ন হয়ে পড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। 5 থেকে 6 জন ব্যক্তি একত্রিতভাবে কোথাও জড়ো না হওয়ার জন্য প্রশাসনের তরফে মাইকিং করা হয়। ধলাই প্রশাসনের তরফে মাইকিং করা হয়। ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদে পোস্ট করে জানিয়েছেন, 2টি দোকান অগ্নিদগ্ধ হয়েছে শর্ট সার্কিটের কারণে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেউ যেন অপ্রয়োজনীয় গুজব না ছড়ায়, এর প্রতি আবেদন জানান তিনি এ পোস্টের মধ্য দিয়ে। সান্দন টিভি। শুক্রবার নাগিছড়াস্থিত হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। পরিদর্শনের পর তিনি রীতিমতো অভিভূত। তিনি জানিয়েছেন, এখান থেকে কৃষকরা কি পরিমাণে লাভবান হতে পারেন তা বলে বোঝানো মুশকিল। মঙ্গলবার রাজধানী আগরতলার অদূরে নাগিছড়াস্থিত হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এখানে তিনি এদিন একটি বৃক্ষরোপণ করেন। তিনি কথা বলেন এই রিসার্চ কমপ্লেক্সের আধিকারিকদের সঙ্গে। তিনি ঘুরে দেখেন সর্বত্র। সেখানে একটি ডেমনস্ট্রেশনে অংশ নেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি খাদ্যশস্যের গুণাগুণ সম্পর্কে অবগত হন আধিকারিকদের কাছ থেকে। এই ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, এই রিসার্চ কমপ্লেক্স দেখে তিনি অভিভূত। কৃষকরা যে এখান থেকে কি পরিমাণে লাভবান হবে তা বলে বোঝানো মুশকিল। ভবিষ্যতে এগ্রিকালচার এবং হর্টিকালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র সংস্থা হচ্ছে এই রিসার্চ কমপ্লেক্স। এই রিসার্চ কমপ্লেক্সকে গুরুত্ব দেওয়া হলো কৃষি এবং বাগিচা চাষের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাবে রাজ্য। পাহাড়ি এলাকায় যাতে খাদ্য ফসল চাষ করা যায় এই বিষয়ে এদিন এখানকার বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি আরো বলেন, কৃষকদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করতে হলে এই রিসার্চ কমপ্লেক্সকে ব্যবস্থাপনার দিক থেকে আরো বেশি পরিপূর্ণ হতে হবে। এর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে গুরুত্ব দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে তহবিল গঠন করার লক্ষ্য তিনি এদিন প্রশংসা করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথেরও। এত সুন্দর একটা গবেষণা কেন্দ্র এখানে আছে, এখান থেকে কৃষকরা কি পরিমাণে যে লাভবান হতে পারে, আই ক্যানট টেল ইন ফিগার কত টাকা বা কত কোটি টাকা এখান থেকে করা যাবে। কিন্তু ভবিষ্যৎকে এগ্রিকালচারকে হর্টিকালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র সংস্থা এই এইচআরসি, এবং এটাকে যত আমরা গুরুত্ব দেব আমাদের রাজ্য কৃষিতে বা বাগিচা তৈরির ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে যাব। অ্যান্ড আমাদের এখানে কৃষকদের মূল প্রবলেমটা কি হচ্ছে, যে আমাদের ফসল বিক্রি করে আমরা সেই মাত্রায় রোজগার করতে পারছি না। বাট গুড রিসার্চ অ্যান্ড রাইট রিসার্চ এই প্যারাডাইমটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আমি বিজ্ঞানীদের সাথে এখানে কথা বললাম, ওনাদের বললাম যে আমাদের রাজ্যের যে সয়েল স্ট্রাকচার, এখানে প্লেন ল্যান্ড আছে, হিলি টেরেইনস আছে, এই টেরেইনের মধ্যে কি করে চাষবাস করা যায়, অ্যাগ্রো ফরেস্ট্রি বেসড কি করে রিসার্চ করে সেখানে যদি আমরা ফসল ফলাতে পারি পাহাড়ের মধ্যে, দেন প্রবলি দি ইকোনমি অফ আর ফার্মার অলসো উইল গো আপ। সেকেন্ডলি আমি বললাম যে ফার্মার্সরা যাতে করে উপার্জন করতে পারে, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা যেন আরও শক্তপুক্ত হয়, সেই ব্যবস্থাকে মাথায় রেখে গবেষণা করা উচিত, আমি এটা বললাম। অ্যান্ড দে হ্যাভ নোটেড ডাউন অলসো। তবে আই ক্যান টেল এখানে যা রিসোর্স আমাদের আছে, হিউম্যান রিসোর্স, কোয়ালিফাইড এগ্রিকালচারিস্ট হর্টিকালচারিস্টরা যারা গবেষণা করছেন, দে আর নট লেস দেন এনি সায়েন্টিস্ট ইন দি কান্ট্রি। তবে ব্যবস্থাপনাটাকে আরও বেশি শক্তিশালী করে তুলতে হবে। মন্ত্রী অনিমেষ দেববর্মার সঙ্গে এদিন ছিলেন দপ্তরের অন্যান্য পদাধিকারীরা। এদিন এই রিসার্চ কমপ্লেক্সের গবেষক এবং বিজ্ঞানী প্রত্যেকের প্রশংসা করেছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।
অবাধ শান্তিপূর্ণভাবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার দাবি নিয়ে ত্রিপুরা হাইকোর্টে দ্বারস্থ হল রাজ্য বামফ্রন্ট। ত্রিপুরা উচ্চ আদালতে এই মামলায় 18 জুলাই হবে শুনানি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর। গত 24 জুন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিল বামফ্রন্টের একটি প্রতিনিধি দল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনে বামফ্রন্টের প্রতিনিধিরা 4টি দাবি উত্থাপন করেছিল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি এই 4টি দাবি উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে তারা সেদিন জানিয়েছিলেন রাজ্যের নির্বাচন দপ্তর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করলে এ মুহূর্তে রাজ্যে নির্বাচন সম্ভব নয়। কারণ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বিধানসভা কিংবা লোকসভা নির্বাচন নয়। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রচুর পরিমাণে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন ব্লকগুলিতে যখন সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল তখন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা আক্রান্ত হয়েছিলেন। এ বিষয়টি সে সময় বামফ্রন্টদের প্রতিনিধিরা তুলে ধরেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনে। সে সময় বামফ্রন্টের প্রার্থীরা অনলাইনে যাতে মনোনয়নপত্র দাখিল করতে পারে এর জন্য আবেদন করেছিল বামফ্রন্টের প্রতিনিধিরা। এদিন সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর জানিয়েছেন, দুর্ভাগ্যের বিষয় হল রাজ্য সরকারের সব ইচ্ছা নেই বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো দাবি বাস্তবায়িত করার, যার কারণে 11 জুলাই থেকে মনোনয়নপত্র দাখিল করার সময় বাধাপ্রাপ্ত হয়েছে সিপিআইএম এর প্রার্থীরা। রাজনগরে খুন হতে হয়েছে জেলা পরিষদের প্রার্থী বাদল শীলকে। রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গেও বামফ্রন্টের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন, কিন্তু ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর প্রার্থীদের নিরাপত্তা প্রদান করার কোন ধরনের নির্দেশ নাকি পুলিশের মহানির্দেশকের কাছে আসেনি। অথচ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গত 13 জুলাই সাক্ষাতের সময় বামফ্রন্টের প্রতিনিধিদের বলেছিলেন পুলিশের সঙ্গে বৈঠক করে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা প্রদানের বিষয়টি স্থির করবেন। কিন্তু সিপিআইএম এর কোনো কথাই মানছে না রাজ্য পুলিশ। পুলিশ সম্পূর্ণভাবে শাসক দলের হুলিগানদের উপর ছেড়ে দিয়েছে এই নির্বাচন প্রক্রিয়া। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করুক এ বিষয়ে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে বামফ্রন্ট, যার কারণে তারা দ্বারস্থ হয় ত্রিপুরা হাইকোর্টের। ত্রিপুরা হাইকোর্টে বামফ্রন্টের প্রতিনিধিরা তাদের দাবিগুলির যৌক্তিক কথা তুলে ধরে আবেদনপত্র দাখিল করেন। মঙ্গলবার মুখ্য বিচারপতির নেতৃত্বে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ বামেদের এই আবেদন গ্রহণ করেছেন। 18 জুলাই এই মামলার শুনানি হবে ত্রিপুরা উচ্চ আদালতে বলে জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর। এই আবেদন গ্রহণ করার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের মুখ্য বিচারপতিকে অভিনন্দন জানিয়েছেন বামফ্রন্ট। আমাদের এই উদ্বেগের কথা আমরা ত্রিপুরায় যে এই সময়তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার নির্বাচন কমিশনারের কাছে আমরা জুন মাসের 24 তারিখ আমরা 4 দফা দাবি নিয়ে ওনার কাছে উপস্থিত হই। তাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছি যেই অবস্থা আছে ত্রিপুরাতে বর্তমানে তখন অবধি এই অবস্থাতে নির্বাচন করা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচক মন্ডলীর পক্ষে সম্ভব নয় যদি না আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আমরা সুস্পষ্টভাবে 4টা কথা বলেছি। প্রত্যেক রাজনৈতিক দল যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তারা যেন অবাধে তাদের মনোনয়নপত্র দিতে পারে, কারণ এটা পার্লামেন্ট বা বিধানসভা নির্বাচন নয়, অনেক প্রার্থী থাকবে, অবাধে যেন তারা আসতে পারে, মনোনয়নপত্র দিতে পারে, এই ব্যবস্থা তোমাকে করতে হবে। তার জন্য তোমরা ফিজিক্যাল শারীরিকভাবে উপস্থিত হওয়া ব্লকগুলোর মধ্যে অসম্ভব, কারণ এর আগেই বিডিওরা যে পিস মিটিং ডেকেছিল আরোরা সমিতি এবং পঞ্চায়েত আরোরা মিটিং ডেকেছিল, সেই মিটিং এ আসার পরেই আমাদের পার্টির প্রতিনিধিরা বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আক্রান্ত হয়েছে।
গন্ডাছড়া মহকুমার প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর জানিয়েছেন, গন্ডাছড়া মহকুমার বিষয়টা সম্পূর্ণ উদ্বেগজনক। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এই মহকুমায় সরকারের তরফ থেকে যা করা প্রয়োজন সেটা করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এই মুহূর্তে সরকারের উচিত যারা সর্বস্ব হারিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করা, যারা ঘরবাড়ি ছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন তাদেরকে তাদের ঘর বাড়িতে পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। শুধুমাত্র ত্রিপুরার মহকুমা শাসক নয়, প্রশাসনের পদস্থ আধিকারিকদের বসিয়ে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার জন্য বিশেষ তদারকির ব্যবস্থা করা। রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে পুলিশের পদস্থ আধিকারিকদের নিয়ে গন্ডাছড়া মহকুমায় শিবিরের আয়োজন করা যাতে মানুষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হতে পারে। এর জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে খুব শিগগিরই। গন্ডাছড়ার পরিস্থিতি আপনারা যে উদ্বেগ প্রকাশ করছেন এখনো স্বাভাবিক হয়নি। উদ্বেগের যথেষ্ট কারণ আছে, আমরা উদ্বিগ্ন গন্ডাছড়ার ঘটনাতে। এখানে যা করা দরকার সরকারের তরফ থেকে সেটা করা হচ্ছে না। একটা পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতি সম্প্রদায়ের মধ্যে যখন তৈরি হয়, যারা সর্বস্ব পেয়েছে প্রথমত স্বাভাবিক পরিস্থিতি নেওয়ার জন্য তাদের প্রাথমিক সাহায্যটুকু দেওয়া উচিত। প্রশাসনের তরফ থেকে সেই সাহায্যটুকু এখনো সবাইকে দেওয়া হয়নি এবং প্রত্যেককে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আমরা ওদিনও বলেছিলাম, আবেদনও করেছিলাম যে সরকার দ্বিতীয় পদক্ষেপ হিসাবে যারা ক্যাম্পে আছে, বাড়িঘর নিঃস্বার্থ শেষ হয়ে গেছে, তাদেরকে বাড়ি ঘরে ফেরত নেওয়ার জন্য যথাযথ উদ্যোগ এবং টাকা পয়সা আপনি বরাদ্দ করুন। প্রশাসনের শুধু এসডিএম নয়, আরো উপরের স্তরের অফিসারকে বসান যেন এই কাজগুলো বাড়িঘরে ফিরে নেওয়ার জন্য তদারক করতে পারেন। এবং যেই ছেলেটা মারা গেছে ওইখানে উপজাতি অংশে, সেই ছেলেটার পরিবারে ক্ষতিপূরণ হিসাবে ওই পরিবারে একটা চাকরির ব্যবস্থা করুন। পুলিশের তরফ থেকে শুধু এসডিপিও বা থানার ওসি এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না। ম্যাচুরিটির প্রশ্ন, পুলিশের নেতৃত্বে হেডকোয়ার্টার থেকে নেতৃত্বের কেউ কেউ গিয়ে ওখানে ক্যাম্প করা উচিত যাতে মানুষের মধ্যে আস্থার পরিবেশ ফিরে আসে। এদিনে সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ করের সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, নরেশ জমাতিয়া, এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা প্রমুখ। শ্যামদন টিভি। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার ধলাই জেলা পরিষদের 9টি আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করল ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা। বিজেপি ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরার উপস্থিতিতে প্রার্থীরা এদিন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক সাজু ওয়াহিদ এর হাতে মনোনয়নপত্র তুলে দেন। বিজেপি ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা জানিয়েছেন, জেলার সবকটি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হবেন বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে। বিরোধীরা এই সময়ের মধ্যে প্রার্থী খুঁজে পাচ্ছেন না, যার কারণে তারা নানা ধরনের মন্তব্য করে চলেছেন। বিরোধীদের কোথাও বাধা দেওয়া হচ্ছে না। আমাদের সব কটি আসরে বিপুল ভোটে জয়লাভ করব। বিরোধীরা জামানত জব্দ হবে, এটা আগের থেকে আমাদের আমরা বুঝতে পারছি যে বিরোধীরা এখনো তাদের নমিনেশন জমা দিতে পারেনি বা দিতে পারবে কিনা জানি না। আগামী 18 তারিখ পর্যন্ত টাইম আছে। তো আশা রাখছি আমাদের যারা পঞ্চায়েত সমিতি, 3টা পঞ্চায়েত সমিতি আছে এবং 41টি গ্রাম পঞ্চায়েত, একটি জেলা পরিষদ, সব কতিতে আমরা বিপুল ভোটে জয়লাভ করব এবং আগামী দিনে রাজ্যে এবং জেলার উন্নয়নের জন্য, সামগ্রিক উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারব। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার অন্তর্গত গৌরনগর ব্লক এবং চণ্ডীপুর ব্লকে মনোনয়নপত্র দাখিল করল ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা। চণ্ডীপুর ব্লকে মনোনয়নপত্র দাখিল করার সময় প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন, কৈলাসহর মহকুমার গৌরনগর এবং চণ্ডীপুর ব্লকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র সমালোচনা করেন তিনি।
দেখুন, গৌরনগর এবং চণ্ডীপুর সহ গোটা রাজ্যে প্রত্যেকটা ব্লকে আজ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী জমা দিচ্ছে নমিনেশন। শুধু এখানে নয়, আমরা মোহনপুর বা কুমারঘাট ব্লক সহ সারা রাজ্যের সমস্ত ব্লকগুলিতে আজকে আমাদের জমা হচ্ছে। 18 তারিখও আজ যেগুলো কমপ্লিট হবে না সেগুলো 18 তারিখ দেওয়া হবে। একটাই বলবো যে মানুষের উৎসাহ, যারা নমিনেশন দিচ্ছে বা আমাদের সমর্থক যারা, সবাই উন্নয়নের জন্য ভোট দিচ্ছে। মূলত উন্নয়নের যে প্রথম যেটা ধাপ বলবো সেটা হচ্ছে পঞ্চায়েত দিয়েই মানুষের দরজা পর্যন্ত পৌঁছানো কাজ। তো মানুষ দেখেছে এর আগের 5 বছর মানুষের জন্য যেভাবে জীবনমান উন্নয়নের জন্য কাজ করেছে। এবারও আমরা প্রত্যাশা নিয়ে মানুষের দরজায় যাব ভোট চাইতে। আজ নমিনেশন হচ্ছে যে মানুষ যেন আবারও 5 বছরের জন্য আশীর্বাদ করেন, মানুষের সেবা করেন। একাই বিজেপি লড়ছে সব কোটি। দেখুন, এদের কংগ্রেস এবং সিপিএম আপনার লোকসভা দেখেছেন কয়েকদিন আগেই। আমরা আমাদের বিধানসভা বলতে পারি চণ্ডীপুরে আমরা প্রায় 15,000 ভোটে আমরা জিতেছি, তাদের থেকে বেশি ভোটে। গোটা রাজ্যে যদি দেখুন 59টা বিধানসভাতেই ভারতীয় জনতা পার্টি লিড করেছে এককভাবে। এত আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরাতে কংগ্রেস এবং সিপিএম, সারা দেশে যেমন এদের অস্তিত্ব নেই, এখানেও নেই। সিপিএম যারা প্রার্থী জমা দিতে এসছে এদেরকে জিজ্ঞাসা করবেন যে লোকসভা ইলেকশনে ঢাকঢোল পিটিয়ে তো অনেক স্লোগান হয়েছে, কটা আসন পেয়েছে তারা লোকসভাতে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কুমারঘাট মহকুমার বিভিন্ন পঞ্চায়েতে মনোনয়নপত্র দাখিল করল বিজেপি প্রার্থীরা। বিজেপি প্রার্থীদের নিয়ে এদিন একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এই মিছিলটি পরিক্রমা করে বিভিন্ন পথ। বিধায়ক ভগবান দাস জানিয়েছেন, এই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের কোনো রকম অস্তিত্ব নেই। বিরোধী রাজনৈতিক দল রীতিমতো জনবিচ্ছিন্ন, যার কারণে অহেতুক তারা কুৎসা রটিয়ে যাচ্ছে। বাধার কোথায় হয়েছে সেটা কি আপনাদের কাছে আছে না কোনো আমাদের কোনো এফআইআর আছে? আমাদের কাছে নেই, কারোর কাছে নেই। এটা তাদের একটা নাটক মঞ্চস্থ, এগুলো সবসময় আমরা দেখি, প্রতিটা নির্বাচনে আমরা দেখি। কখনো বলবে ইভিএমে কারচুপি হয়েছে, কখনো বলবে ব্যালটে কারচুপি হয়েছে, কখনো বলবে নমিনেশন দিতে দিচ্ছে না, কখনো বলবে। এটা তাদের কালচারটাই তুলে ধরছে। যারা অতীতে যা করেছিল বিরোধীদের সঙ্গে, সেই এটারই মানে এরা তুলে ধরছে। এরা সেটা করেছে, এটা প্রমাণ আছে, আজকেও প্রমাণ রয়েছে যে বিগত দিনে তারা কী করেছিল বিরোধী দলের সঙ্গে। এদের কাছে কোনো কথা নেই, এরা আসলে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। জনতা এদের সঙ্গে নেই, মানুষ এদের সঙ্গে নেই। এরা আজকে ডাস্টবিনে চলে গিয়েছে। এদেরকে মানে মানুষ ভোট দেবে না, জানে এরা যে প্রার্থী দিয়েছে, কীভাবে প্রার্থী দিয়েছে সেটাও আমরা জানি। কিছু সাধারণ পরিবারের লোক, গরিব লোক, তাদেরকে পয়সার লোক দিয়ে মানে নমিনেশন দেওয়া। আজকে এই দুরবস্থা এই কংগ্রেস এবং সিপিএমের। প্রথম তো যেটা হচ্ছে যে কংগ্রেস সিপিএম একটু হয়েছে, এর থেকে দুর্দশা কোনো কিছু হতে পারে না। আজকে প্রার্থী তারা দিচ্ছে, আমাদের নমিনেশন পেপার তুলে নিচ্ছে, কেউ বাধা দিয়েছে। তারা বেশি করে নমিনেশন দিয়েছে, কেউ বাধা দিয়েছে। প্রশাসন সম্পূর্ণভাবে সেই জায়গাতে নজরদারি রাখছে। প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন রয়েছে, ল অ্যান্ড অর্ডার ত্রিপুরা রাজ্যে আছে। এটা নয় যে বামফ্রন্টের শাসন চলছে ত্রিপুরা, যে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই, গণতন্ত্রের মধ্যে কিছুই ছিল না সেদিন। মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের কাছে মনোনয়নপত্র দাখিল করল ভারতীয় জনতা পার্টি মনোনীত উত্তর ত্রিপুরা জেলার জেলা পরিষদের প্রার্থীরা। এদিন সকাল 10টায় উত্তর ত্রিপুরা জেলার বিজেপি কার্যালয়ে প্রাঙ্গণ থেকে প্রার্থীদের নিয়ে একটি মিছিল হয়। এই মিছিলটি এসে থামে জেলা শাসকের কার্যালয়ে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেন, ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সহ আরো অনেকেই। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মঙ্গলবার খোয়াইয়ে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেন। এদিন 3 স্তরের মধ্যে 2টি স্তরে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। পঞ্চায়েত সমিতির পদে বিজেপি দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন খোয়াই ব্লকের ভিডিওর কাছে। খোয়াই ব্লকের অন্তর্গত 25টি গ্রাম পঞ্চায়েত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন খোয়াই পঞ্চায়েত সমিতি কার্যালয়ে নির্বাচনে নিয়োজিত আধিকারিকদের কাছে। এদিন ত্রিস্তর পঞ্চায়েতের আসন্ন নির্বাচনে বিজেপি দলের মনোনীত পঞ্চায়েত সমিতি
সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীরা বিজেপি খোয়াই মণ্ডল কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। খোয়াই বিজেপি মণ্ডল কার্যালয় থেকে সুসজ্জিত একটি মিছিল বের হয়। মিছিলটি খোয়াই অফিস টিলা খোয়াই পঞ্চায়েত সমিতির সামনে গিয়ে শেষ হয়। এদিনের মিছিলে ছিলেন বিজেপির প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য, বিজেপির খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, বিজেপির খোয়াই মণ্ডলের সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। খোয়াই পঞ্চায়েত সমিতি 13টি আসনের মধ্যে 13টি আসনে এদিন বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া খোয়াই গ্রাম পঞ্চায়েতের 25টি পঞ্চায়েতে 259 জন এদিন প্রার্থীরা মনোনয়ন জমা দেন। পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেওয়া হয় রিটার্নিং অফিসার তথা খোয়াই ব্লকের ভিডিও অভিজিৎ দাসের কাছে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। খোয়াই আরডি ব্লকের অন্তর্গত আমরা যে 25টি পঞ্চায়েত রয়েছে তার মধ্যে 15টি পঞ্চায়েত আছে আমাদের খোয়াই বিধানসভা কেন্দ্রে। আমাদের এই 15টি পঞ্চায়েতের মধ্যে 147 জন পঞ্চায়েত সদস্যের জন্য আজকে আমরা নমিনেশন প্রদান করতে খোয়াই মণ্ডল কার্যালয় থেকে আমরা মিছিল করে এখানে এসে বিডিও অফিসে আমরা নমিনেশন প্রদান অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটির সহ সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মণ্ডল জেলা সর্বস্তরের নেতৃবৃন্দ সকলে উপস্থিত আছেন। তো আমরা আজকের এই নমিনেশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত আপনাদের মাধ্যমে খোয়াইবাসীর কাছে বলতে চাই যে খোয়াই বিধানসভা কেন্দ্রের যে 147টি পঞ্চায়েত সিট রয়েছে প্রতিটি সিটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়যুক্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের যে আসনগুলি রয়েছে প্রত্যেকটাতে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হবে। এবং খোয়াইবাসীর কাছে আমি আবেদন রাখতে চাই যে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব এই নির্বাচন। এই নির্বাচনে আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা হোক, প্রতিযোগিতা হোক, নির্বাচন হোক, আমরা নির্বাচনের মাধ্যমেই জয়যুক্ত হতে চাই। সেজন্য আমি গণদেবতাদের কাছে আবেদন করব খোয়াইয়ের প্রতিটি ওয়ার্ডে। মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার আরডি ব্লকের অন্তর্গত 17টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করল ভারতীয় জনতা পার্টি। মনোনীত প্রার্থীরা তেলিয়ামুড়া টাউন হলের সামনে থেকে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের নিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি পরিক্রমা করে বিভিন্ন পথ প্রার্থীদের নিয়ে এদিন সুসজ্জিত মিছিল বের হয়েছিল। আমরা তেলিয়ামুড়া মণ্ডলের অন্তর্গত 7টি পঞ্চায়েত রয়েছে, যেখানে 75 জন সদস্য এবং পঞ্চায়েত সমিতির 5 জন, মোট 80 জনের আমরা আজকে আগামী যেহেতু নির্বাচন কমিশন আমাদের অগাস্ট মাসের 8 তারিখ সাধারণ নির্বাচন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই মোতাবেক আমরা আজকে সুবিশাল মিছিল করে তেলিয়ামুড়া মণ্ডলের জনসমর্থন নিয়ে আমরা স্থানীয় তেলিয়ামুড়া বিডিও অফিসে আমরা 80 জনের 75 জন পঞ্চায়েতের সদস্য এবং 5 জনের যে পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে আমরা একযোগে নমিনেশন দাখিল করেছি। এবং রাজ্যে নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যে এবং তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি পঞ্চায়েতে যেভাবে উন্নয়নমূলক কাজ হয়েছে আমাদের বিধায়কের নেতৃত্বে আমরা জয় সম্বন্ধে আমরা চিন্তা করছি না, আমরা ভাবছি নির্বাচন হলে আমাদের জয়ের ব্যবধান কি হবে সে নিয়ে। আসন্ন 30তম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বগাফা আরডি ব্লকে মনোনয়নপত্র দাখিল করল ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা। জেলা পরিষদের প্রার্থীরা এদিন দক্ষিণ জেলা শাসকের কাছে মনোনয়নপত্র পেশ করে। পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে ব্লকের ভিডিওর কাছে। বিজেপির শান্তির বাজার মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ জানিয়েছেন প্রায় সবকটি আসনে মনোনয়নপত্র দাখিল করার কাজ সম্পন্ন হয়ে গেছে, আর যেগুলো বাকি রয়েছে সেগুলোতে আগামী 18 জুলাই মনোনয়নপত্র দাখিল করা হবে। বিরোধী দল সঠিকভাবে প্রার্থী বাছাই করতে পারছে না, যার কারণে অপপ্রচার শুরু করেছে বিজেপির বিরুদ্ধে বলে অভিযোগ। পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির 9 জন মেম্বার আমরা এখানে আজকে মনোনয়নপত্র জমা করতে এসেছি। তো অধিকাংশ পঞ্চায়েতের প্রায় ম্যাক্সিমাম আমাদের পঞ্চায়েতের মেম্বারের মনোনয়নপত্র জমা হয়ে গেছে। 2-4টি মানে পঞ্চায়েতের মধ্যে 2-4টি মেম্বার, সেগুলি কেউ হয়তো ব্যক্তিগত কারণে স্টেশনে নেই, টেকনিক্যাল কারণে তাদেরকে আমরা আজকে নমিনেশন সাবমিট করতে পারিনি, এগুলি আমরা 18 তারিখ করবো। আর পঞ্চায়েত সমিতির মধ্যে প্রায় 60টি মনোনয়ন জমা হয়ে গেছে। আর গতকালকে আমরা জেলা পরিষদের মনোনয়নও জমা দিয়েছি। আমরা আশা করছি এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যোগ্য জবাব পাবে,
কারণ তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না, এখন পর্যন্ত তাদের কোনো টিকিট নাগাল পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা জানি তারা তারপরেও বিভিন্নভাবে আপনাদের কাছে অভিযোগ করবে যে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে বাধাদান করা হয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত নিরাপত্তা আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে, তারপরে তারা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তারা কাকে প্রার্থী করবে প্রার্থী খুঁজে পাচ্ছে না। সুতরাং আমরা মনে করি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের অভাবনীয় সাফল্য হবে, যেটা আমাদের। মেলাঘরে রাজঘাট সংলগ্ন এলাকায় রাজু বর্মনের বাড়িতে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। আহত হয়েছেন আরও একজন শ্রমিক। মেলাঘর খাস চৌমুহনী এলাকার সুব্রত সরকার, আবু তাহের মিয়া, শিমল দেবনাথ, রিপন দেবনাথ এই 4 জন শ্রমিক টাইলসের কাজ করতে যায় রাজু বর্মনের বাড়িতে। টাইলসের কাজ করতে গিয়ে আচমকায় আবু তাহের মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই ঘটনা দেখতে গিয়ে রিপন দেবনাথ আবু তাহের মিয়াকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভাগ্যের জোরে বেঁচে যায় আবু তাহের মিয়া। মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা রিপন দেবনাথকে মৃত বলে ঘোষণা করে। আর মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে আবু তাহের মিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এবার বাসাতে যে মারা গেছে, কোন জায়গায় কাজ করছিলেন? কাজ করতে গেছিলেন কার বাড়িতে? রাজু কিটা? আপনারা কজন কাজে গেছিলেন? 7 জন কাজে গেছিলেন। আজকে কি প্রথম গেছিলেন না এর আগে কাজ করছিলেন? এটা কি বিদ্যুৎ শর্ট হয়েছিল? কারেন্টের যে শর্টের একটা বিষয় আসলো। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।